আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে ফের হত্যার হুমকি। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে মানবিক অভিযান জোরদারের ঘোষণা। আর থাকছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে 120 দেশকে পাশে পেয়েছিল ইরান। আরও জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত 53। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান তুরস্কের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে ফের হত্যার হুমকি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল কাটজ। একই সঙ্গে তিনি ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন। রোববার রাতে বার্তা সংস্থা এনাদোলের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দক্ষিণ ইসরায়েলের রামান বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে কাটজ বলেছেন, আমি এখন থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও ইরানে পৌঁছাবে। আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং তার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। তবে এই হুমকির পর ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালেও দুই দেশের মধ্যে 12 দিনের সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। আর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর আগে বছরের 19 জুন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার হুমকি দিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসমাইল কাটজ। ইসরায়েলি পত্রিকা ইয়ত আরোহতে এই তথ্য প্রকাশিত এক বিবৃতিতে কাটজ বলেছে, এই ধরনের একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে চতুর্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলায় লক্ষ্যবস্তু হবে, যদিও তা হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে। রোববার রাজধানী সানায় এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছে, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্যবস্তু মনে করব। গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে ইহুদিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তাকে দায়ী করেছে। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। হুতিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি বন্দর ব্যবহারের সম্পৃক্ততা বন্ধ না করলে তাদের জাহাজেও হুমকির মুখে পড়বে। তবে হুতিরা জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে তাহলে তারাও সব ধরনের হামলা স্থগিত করবে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে 120 দেশকে পাশে পেয়েছিল ইরান। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি জানিয়েছেন, বিশ্বের 120টি দেশ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানকে সমর্থন জানিয়েছে। রোববার ইরানের একটি স্থাপনায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কারাকচি বলেছেন, আমাদের চুক্তি ছিল শান্ত, শক্তিশালী এবং যৌক্তিক। সেটা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরানি জনগণের কাছেও প্রমাণিত হয়েছে। এই সমর্থন যোগায় যে আমরা সঠিক পথে ছিলাম। তিনি আরও বলেছেন, ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা পরোক্ষ আলোচনার সিদ্ধান্ত নেয় ইরানের ইসরায়েলি কর্তৃপক্ষ। আলোচনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। কারাকচির মতে, আলোচনা না থাকলেও যুদ্ধ এখনো যেত না, বরং আলোচনা করে ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বৈধতা তুলে ধরতে পেরেছে। তিনি বলেছেন, যদি কেউ বলেন আমরা আলোচনায় গিয়েছি বলেই যুদ্ধ হলো, আমি বলবো আলোচনা না হলেও যুদ্ধ হতো এবং সম্ভবত আরো আগেই শুরু হতো। গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা চালায়। 12 দিনব্যাপী এই আগ্রাসনের পর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাজতামুন, ফোরদোস এবং ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরোস্পেস ইউনিট অপারেশন টু প্রমিস 3 চালায়, যেখানে তারা দখলকৃত ফিলিস্তিনিদের বিভিন্ন শহরে 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলায় পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের আল উদলিব বিমান ঘাঁটিতেও ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 24 জুন থেকে কার্যকর হওয়া এক বিবৃতিতে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে।
গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত 63। অবরুদ্ধ গাজা উপত্যকায় ঘোষিত বিশেষ মানবিক যুদ্ধবিরতির মাঝেও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 63 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 34 জন ছিলেন ত্রাণের জন্য অপেক্ষমান সাধারণ মানুষ। এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী এর আগে গাজায় আল মাওয়াসিরি, দেইর আর বালা এবং গাজা সিটি এলাকায় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয়। দাবি করা হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানবিক সহায়তা সহজ করার লক্ষ্যে। তবে বাস্তবে এই সময়ের মধ্যেই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। রয়টার্স জানায়, চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় কিছু এলাকায় সামরিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় ইসরায়েল। একই সঙ্গে নতুন ত্রাণ করিডোর চালুর ঘোষণা দেওয়া হয়। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত ঔষধ, খাদ্য সামগ্রী, যানবাহনের জন্য নির্দিষ্ট বুট খোলা রাখার কথা জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। অন্যদিকে মিশরের পররাষ্ট্র দপ্তর আল ফারাহা নিউজ টিভি চ্যানেল জানায়, রোববার থেকে মিশরের সীমান্ত দিয়ে গাজায় উদ্দেশ্যে ত্রাণবাহী গাড়ি বহর যাত্রা শুরু করেছে। এছাড়া ইসরায়েল আকাশপথেও ত্রাণ সরবরাহ শুরু করেছে বলে জানায়। তবে জাতিসংঘের অভিযোগ করেছে, ইসরায়েল প্রয়োজনীয় সংখ্যক ত্রাণ বুট করে চলছে না, ফলে সরবরাহ কার্যক্রম ব্যাহত হচ্ছে। জাতিসংঘ বলেছে, ত্রাণ সরবরাহের পরিমাণ কিছুটা বাড়ানো গেলেও তা মোটেই পর্যাপ্ত নয়। গাজায় চলমান সংকট ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শুক্রবার জানায়, তারা হামাসের সাথে যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে এসেছে। তাদের দাবি, হামাস কোনো সমঝোতায় আগ্রহী নয়। গত মার্চে ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দিলে সেখানে চরম খাদ্য সংকট দেখা দেয়। সে মাসে সীমিতভাবে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হলেও কঠোর শর্ত আরোপ করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অপুষ্টিজনিত কারণে বহু মানুষ মারা গেছে। এখনও পর্যন্ত 127 জন অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 85% শিশু। ইসরায়েলি দাবি করছে, গাজায় দুর্ভিক্ষ নেই এবং তারা হামাসকে চাপ দেওয়ার কৌশল হিসেবে কিছুদিন ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছিল। ইসরায়েল আরও বলছে, ত্রাণ রয়েছে যথেষ্ট পরিমাণে, বরং জাতিসংঘ তা ঠিকভাবে বিতরণ করতে পারছে না। তবে জাতিসংঘ এই দাবিকে অস্বীকার করে বলেছে, ইসরায়েলি বিধিনিষেধের মধ্যেও তারা যথাসাধ্য কাজ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান, তুরস্কের। গাজায় ইসরায়েলের গণহত্যা থামছে না। প্রতিদিন তারা নির্বিচারে হামলা চালিয়ে কেড়ে নিচ্ছে শত শত ফিলিস্তিনি নারী এবং শিশুর প্রাণ। এ অবস্থায় ইসরায়েলের চলমান নৃশংসতা এবং মানবিক বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছে পাকিস্তান এবং তুরস্কের শীর্ষ কূটনৈতিকরা। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জি নিউজ। রোববার এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সিনেটের মোহাম্মদ ইসহাকদার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাহান ফিদার এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই নেতা জানায়, ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন, ব্যাপক দুর্ভিক্ষ, জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে তার নিন্দা জানান। তারা বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। গাজায় স্বাধীনভাবে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে। এ সময় একটি ন্যায়সঙ্গত, স্থায়ী এবং ব্যাপক শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করছেন তারা। ফিলিস্তিনি জনগণের ন্যায় প্রসঙ্গত অধিকারের প্রতি অকুণ্ঠ সমর্থন পূর্ণ ব্যক্ত করে দুই পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে অনুষ্ঠিতব্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার প্রত্যাশা করেন। প্রসঙ্গত, গাজায় চলমান পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের কূটনৈতিক অবস্থান আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।